ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে তোমাদের জন্য রয়েছে 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। এই 10টি কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সাথে যেমন আমরা শেয়ার করব, তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশন এবং লাইভ সেশন কিন্তু তোমাদের জন্য আনা হচ্ছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমাদের প্রিপারেশনের কথা মাথায় রেখেই কিন্তু এই ফ্রি তে কিন্তু লাইভ ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস প্লাস তার সাথে এই জিকে ক্লাস কিন্তু আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। আসন্ন আরো তোমাদের জন্য আরো ভালো কিছু আসন্ন সময় নিয়ে আসার চিন্তা ভাবনা আমাদের রয়েছে। তাই এই বিষয়গুলো তোমাদের জন্য, তোমাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের তোমাদের কাছ থেকে চাই অনেক অনেক সাপোর্ট। তার জন্য তোমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু মাস্ট। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। Which of the following is not a fundamental duty? আমাদের কাছে এই প্রথম প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কোনটা মৌলিক কর্তব্য নয়। অপশন এ, টু অ্যাবাইড বাই কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। অপশন বি, to promote harmony and brotherhood. Option C, to uphold and protect the sovereignty. Option C, abolition of titles except military and academic. অর্থাৎ আমাদেরকে যে চারটে অপশন দিয়েছে এর মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোনটা আমাদের মৌলিক কর্তব্য নয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। Fundamental duties are incorporated in Part 4A of the Constitution. আমরা জানি আমাদের ভারতের সংবিধানে চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4 এর এতে কিন্তু মৌলিক কর্তব্য সম্পর্কিত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মূলত ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের কনস্টিটিউশনের কিন্তু যখন তৈরি হয়েছিল সেই সময় আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন ছিল তখন কিন্তু মৌলিক কর্তব্য বলে কোনো উল্লেখ কিন্তু সংবিধানে ছিল না। পরবর্তীতে সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিষয়টিকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয় এবং 11 ডিউটি কিন্তু এর মধ্যে যে 11টা যে ফান্ডামেন্টাল যে ডিউটির কথা আমাদের বলা হচ্ছে সেই 11টা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু আমাদের 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট সংশোধন তার মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু সংযুক্ত করা হয়েছে। তাহলে আমাদের প্রথমে কোশ্চেনের রাইট উত্তর কি ছিল? অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। এইটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে না, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কিন্তু একদমই পড়ছে না, অর্থাৎ এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব নয়। এটা আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে না পড়ার আরো একটি কারণ রয়েছে, সেই কারণটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। যদি তোমরা আমাদেরকে এটা জানাতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি তোমরা কোনো তোমাদের অসুবিধা হয় বা কেন তোমরা বুঝতে না পারো সেটাও তোমরা আমাদেরকে জানাবে এবং তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে সবার আগে কিন্তু ডিসকাস করব। তোমাদের ডাউটগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। পরের কোশ্চেন, আর্টিকেল 44 of the Indian Constitution Uniform Civil Code for the Citizens deals with। আর্টিকেল 44 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ইউনিফর্ম সিভিল কোড সিটিজেনের জন্য বলা হয়েছে সেটা মূলত কিসের জন্য? অপশন এ, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন। চলো দেখে নেওয়া যাক এর সঠিক উত্তরটি কি। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ আর্টিকেল 44 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে এটা মূলত ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির সাথে রিলেটেড। Article 44 under Directive Principles of State Policy deals with Uniform Civil Code for Citizens. Uniform Civil Code is an idea
of having some personal law irrespective of religion। এবং সেই সঙ্গে তোমাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে এই যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই ডিরেক্টিভ প্রিন্সিপালস বা নির্দেশমূলক নীতি এগুলো কিন্তু রাষ্ট্রের প্রতি একটা নির্দেশ, এগুলো কিন্তু কোনো জনগণের প্রতি অর্থাৎ দেশের যে আমাদের ভারতের যারা নাগরিক আছে তাদের জন্য কিন্তু নয়। সেই সঙ্গে এই ডিরেক্টিভ প্রিন্সিপালস কিন্তু আদালত কর্তৃক বিচার্য নয়, অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘন হলে আমরা যেমন ডিরেক্ট শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের মাধ্যমে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি, ডিরেক্টিভ প্রিন্সিপালস কিন্তু কোনোভাবে ভায়োলেট হচ্ছে বলে আমরা কিন্তু কোনো কোর্টের কাছে গিয়ে এই বিষয়ে কিন্তু কোনো দাবি রাখতে পারি না। পরবর্তী কোশ্চেন, দা বিরূপাক্ষ টেম্পল ওয়াজ বিল্ড বাই। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে বিখ্যাত যে বিরূপাক্ষ মন্দির, সেই বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কারা তৈরি করেছিল? অপশন এ চালুক্যস, অপশন বি পল্লবাস, অপশন সি কাকাটিয়াস, অপশন ডি সাতবাহানস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। বিরূপাক্ষ টেম্পল ওয়াজ লোকেটেড অ্যাট হাম্পি, কর্ণাটক। বিরূপাক্ষ টেম্পল কিন্তু তৈরি করেছিল চালুক্যরা এবং এটা কিন্তু এই লোকেশন হচ্ছে কর্ণাটকের হাম্পিতে। It is also known as Sri Lokeshwara Mahashila Prasada. It was built by Lokmaha Devi, the queen of Vikramaditya II, to commemorate Vikramaditya's victory over the Pallavas of Kanchipuram. অর্থাৎ বিক্রমাদিত্য দ্বিতীয় বিক্রমাদিত্য পল্লবদের বিরুদ্ধে কাঞ্চিপুরমে যে জয়লাভ করেছিল সেই জয়লাভের স্মৃতি হিসেবে কিন্তু তিনি এই বিক্রমাদিত্যের যিনি রানী ছিলেন লোকমাহা দেবী, তিনি কিন্তু এই বিরূপাক্ষ টেম্পল তৈরি করেছিলেন এবং তার লোকেশন হচ্ছে হাম্পি, কর্ণাটক। সেই সঙ্গে এই যে বিখ্যাত এই মন্দির, এই যে গ্রুপ অফ যে মনুমেন্টস গুলো রয়েছে এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। পরবর্তী কোশ্চেন, হাউ মেনি স্পোকস আর দেয়ার ইন ধর্মচক্র অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ধর্মচক্র, ন্যাশনাল ফ্ল্যাগের যে ধর্মচক্র রয়েছে অর্থাৎ যে আমরা দেখতে পাই যে চক্রের কতগুলো দণ্ড রয়েছে এবং সেই দণ্ডগুলোর সংখ্যা কটি সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। অপশন এ 22, অপশন বি 18, অপশন সি 24, অপশন ডি 14। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ধর্মচক্র অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ফুল of the law of ধর্ম, ট্রুথ অ্যান্ড ভার্চু। আমাদের পতাকায় আমরা যে ধর্মচক্র দেখতে পাই সেই ধর্মচক্রের মেইন যে উদ্দেশ্য হচ্ছে ধর্ম, সত্য ও গুণ। এই তিনটি বিষয়কে এই ধর্মচক্র রিপ্রেজেন্ট করে এবং এতে কিন্তু 24টি দণ্ড রয়েছে। পরবর্তী কোশ্চেন, ক্যাপিটাল ফরমেশন ইন অ্যান ইকোনমি ডিপেন্ডস অন। একটা ইকোনমিতে, একটা অর্থনীতিতে ক্যাপিটাল ফরমেশন কিসের উপর ভিত্তি করে হয়? অপশন এ টোটাল ইনকাম, অপশন বি টোটাল ডিমান্ড, অপশন সি টোটাল সেভিংস, অপশন ডি টোটাল প্রোডাকশন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সেভিংস কনস্টিটিউট আ বিগার রোল ইন ক্যাপিটাল ফরমেশন বিকজ সেভিংস কনভার্ট ইনটু ইনভেস্টমেন্ট অ্যান্ড দেন ইনটু ক্যাপিটাল ফরমেশন। এখানে সেভিংস এর কথা বলা হয়েছে যে আমরা যারা ইনকাম করি, যারা আমাদের পরিবারে যারা ইনকাম করে তারা কিন্তু সব টাকা তারা কিন্তু ব্যয় করে ফেলে না, তারা তাদের কিছু টাকা ব্যয় করে, তাদের আয় অনুযায়ী তারা ব্যয় করে এবং কিছু টাকা তারা কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু সেভিংস করে অর্থাৎ সঞ্চয় করে রাখে। অর্থাৎ এই সেভিংস করা কিন্তু শুধু যে সেই ব্যক্তির জন্য ভবিষ্যতে তার দুর্দিনের সাথী তা নয়, এই সেভিংসটাই কিন্তু বা এটাই কিন্তু পরবর্তীতে একটা ইনভেস্টমেন্টে টার্ন নেয়। এই ইনভেস্টমেন্ট থেকেই কিন্তু আস্তে আস্তে সেটা একটা ক্যাপিটাল ফরমেশনে টার্ন করে। যেমন কোনো মানুষ হয়তো কোনো টাকা সেভিংস করেছিল, সে দেখলো টাকাটা সেভিংস তার যা হয়েছে সে সেটা দিয়ে একটা গয়না কিনতে পারে, একটা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারে বা সে একটা জমি কিনতে পারে, অর্থাৎ ল্যান্ডে সে ইনভেস্টমেন্ট করতে চাইছে। সে যদি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করে বা গোল্ডে ইনভেস্টমেন্ট করে এর ফলে কি হচ্ছে, সেটা ক্যাপিটালে ফরমেশন হচ্ছে। এই যে সেভিংস, এই সেভিংসটা কিন্তু এই ক্যাপিটাল ফরমেশনের ইকোনমিতে যে ক্যাপিটাল ফরমেশন তাতে কিন্তু
একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু প্লে করে। পরবর্তী কোশ্চেন, দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। ইন্ডিয়ার যে সিলিকন ভ্যালি তার লোকেশন কোথায় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি শ্রীনগর, অপশন বি শ্রীনগর, অপশন সি দেরাদুন, অপশন ডি বেঙ্গালুরু। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। বেঙ্গালুরু ইজ দ্য known as the information technology capital of India. It is the Silicon Valley of India. আমরা সবাই জানি যে ব্যাঙ্গালোর, আমাদের দেশের ব্যাঙ্গালোর কিন্তু একটা বিশাল বড় আইটি হাব। আমাদের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ছেলেমেয়েরা কিন্তু ব্যাঙ্গালোরে যারা মানে আইটি সেক্টরে কিন্তু কাজ করতে যায়, এবং সেই কারণে বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি হিসেবে কিন্তু ডাকা হয়। পরবর্তী কোশ্চেন, হুইচ কান্ট্রিজ ন্যাশনাল অ্যানিম্যাল ইজ হোলি কাউ। কোন কান্ট্রির এর ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে হোলি কাউ। অপশন এ নেপাল, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি ভুটান। অর্থাৎ এই হোলি কাউটা কোন দেশের ন্যাশনাল অ্যানিমাল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, হোলি কাউ ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ নেপাল। আমাদের ন্যাশনাল অ্যানিমাল যেরকম বাঘ, সেই রকম নেপালের ন্যাশনাল অ্যানিমাল অর্থাৎ জাতীয় পশু কিন্তু গরু। পরবর্তী কোশ্চেন, হাইড্রো পাওয়ার প্রজেক্ট অন লেক লোকটাক সিচুয়েটেড ইন হুইচ স্টেট। এই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট লেক লোকটাকে, সেটা কোথায় বা কোন স্টেটে রয়েছে। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মণিপুর, অপশন সি মেঘালয়, অপশন ডি হিমাচল প্রদেশ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। লেক লোকটাক কিন্তু লোকেশন হচ্ছে কিন্তু আমাদের ভারত রাজ্যের মণিপুরে। লোকটাক কিন্তু একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু এনএইচপিসি লিমিটেড তৈরি করেছে। পরবর্তী কোশ্চেন, পান্না ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন মধ্যপ্রদেশ। ইট ইজ ফেমাস ফর মাইন্স অফ গোল্ড, সিলভার, ডায়মন্ড অর আয়রন। পান্না কিন্তু মধ্যপ্রদেশের একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। আমরা জানি শুধু যে পান্না মানে কোনো মাইন্সের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এছাড়াও আরো অনেক কারণে পান্না কিন্তু গুরুত্বপূর্ণ। ওখানে আমরা কিন্তু মধ্যপ্রদেশে অলরেডি কিন্তু ন্যাশনাল পার্ক ফার্ক এই সমস্ত কিন্তু ওই লোকেশনে আমরা কিন্তু পেয়ে থাকি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। পান্না ডিস্ট্রিক্ট কিন্তু মধ্যপ্রদেশের হীরের নামক খনিজ পদার্থের জন্য ভীষণ পরিমাণে কিন্তু ফেমাস, ভীষণ পরিমাণে কিন্তু বিখ্যাত পান্নার ডায়মন্ড। পান্না ইজ আ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ ইজ ফেমাস ফর ডায়মন্ড মাইনিং। ইট ইজ অলসো টাইগার রিজার্ভ নোন অ্যাজ পান্না ন্যাশনাল পার্ক। যেটা তোমাদের বললাম যে পান্না যে শুধু মাইনের জন্য যে হিরে পাওয়া যায় তার জন্য বিখ্যাত তা নয়, পান্না কিন্তু ডায়মন্ড মাইনিং এর জন্যও কিন্তু যেমন ইম্পর্টেন্ট, সেরকম টাইগার রিজার্ভ হিসেবে পান্না ন্যাশনাল পার্ক কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও ডায়মন্ড মাইনিং প্রজেক্ট অফ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কোঅপারেশন ম্যানেজ ডায়মন্ড মাইন্স ইন পান্না। পান্নার যে ডায়মন্ডের যে খনি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কন্ট্রোলড হয় বা ম্যানেজ হয় কিন্তু ন্যাশনাল মিনারেলস ডেভেলপমেন্ট কোঅপারেশনের মাধ্যমে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ ডেসিবেল। ডেসিবেল কি? দেখো, ডেসিবেল নামটা শুনলে আমাদের কিন্তু একটা জিনিসের ডেসিবেলের সাথে কিন্তু আমরা পরিচিত অনেক আগে থেকে। কারণ ডেসিবেল শুনলে আমাদের সব থেকে মাথায় আসে যে কালী পুজোর সময় বা দুর্গাপুজোর সময় বলা হয় যে 60 ডেসিবেলের বেশি মাইক জোরে মাইক বাজানো যাবে না, বা এত শব্দের বেশি আতশবাজি ফাটানো যাবে না যেগুলো 60 ডেসিমেলকে ক্রস করে যায়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ডেসিমেল তাহলে কিসের সাথে সম্পর্কিত। তাহলে এই অ্যান্সারটা তাহলে দেখে নেই যে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক কিনা। অপশন এ বলেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপশন বি বলেছে ওয়াভলেন্থ অফ নয়েজ, অপশন সি বলেছে আ মিউজিক্যাল নোট, অপশন ডি বলেছে স্কেল অফ সাউন্ড লেভেল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে স্কেল অফ সাউন্ড লেভেল। হ্যাঁ, অপশন ডি আমাদের তাই জানাচ্ছে। ডেসিবেল ইজ দ্য ইউনিট ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড। অর্থাৎ সাউন্ডের যে ইন্টেন্সিটি সেইটাকে কিন্তু ডেসিবেলের মাধ্যমে
পরিমাপ করা হয়। সেই জন্যই বলা হয় যে 60 ডেসিবেলের উপরে যে কোনো আওয়াজই কিন্তু শব্দ দূষণ ঘটায়। সেই জন্য অতিরিক্ত শব্দবাজি মানে আতশবাজি পোড়ানো কিন্তু সম্পূর্ণভাবে পরিবেশের জন্য ক্ষতিকারক বলে নিষিদ্ধ করা হয়েছে এবং 60 ডেসিবেলের উপরে মাইক বাজানোও কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ছিল আজকে তোমাদের 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তোমাদের প্রথমেই বললাম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।